কিশোরগঞ্জ এক আসনে কোন্দলে বিএনপি, সুযোগ কাজে লাগাতে চায় জামায়াত। মনোনয়ন ফর্ম তোলার পাশাপাশি জমে উঠেছে নির্বাচনী প্রচার। এবং ভৈরবে চলছে খালবিল দখলের মহোৎসব, কমছে কৃষি জমি। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চলছে উত্তেজনা ও বিরোধিতা। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিতে জোরালোভাবে মাঠে নেমেছেন জামায়াত সহ অন্য দলের প্রার্থীরা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপি সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জ এক আসনে টানটান উত্তেজনা। দলীয় প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের বিরুদ্ধে মাঠে নেমেছেন বঞ্চিত 5 জন। একাট্টা হয়ে লাগাতার সমাবেশ, মশাল মিছিল করে যাচ্ছেন তারা। তাদের অভিযোগ, মাজহার বিতর্কিত এবং জনবিচ্ছিন্ন। তার মনোনয়ন বাতিল করে তাদের 5 জনের যে কোনো একজনকে মনোনয়ন দেয়া হোক। আর দলের সিদ্ধান্ত যদি উড্র না হয়, ওটা সময় বলে দেবে কি ডিসিশন আমি নেব। এটা বলার সময় এখন আসে নাই আমার। তা আমি কোনো আপোষকামী রাজনীতি করি নাই, করবো না। উনি আসলে কিশোরগঞ্জের মানুষের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারবেন না, তার চেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন যারা আছেন তাদের মধ্য থেকে একজনকে বাছাই করার জন্য। তবে দলের বিরোধিতাকারীদের মোকাবেলা করেই মাঠঘাট চষে বেড়াচ্ছেন মাজহারুল ইসলাম। যারা মনক্ষুণ্ণ, শেষ পর্যন্ত তারা দলের সিদ্ধান্ত মেনেই কাজ করবেন বলে বিশ্বাস তার। সকলে আমাকে ভোট দেবে এবং যারা ভোট থেকে বিরত থাকতো, চিন্তা ভাবনা ছিল যে ভোট দিবে না, তারাও আমাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবে। বিএনপিকে যারা ভোট দেয় জানে সে ভোট দেয়, এই ভোটটা কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও উত্তেজনার সুযোগ কাজে লাগাচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া বড় শোডাউন করে প্রচার ও জনসংযোগ বাড়িয়ে দিচ্ছেন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি। যেন মানুষ এখন পরিবর্তন চাচ্ছে এবং জামাত ইসলামীর এই যে পরিবর্তনের যে ডাক, এই পরিবর্তনের ডাকে মানুষ সাড়া দিচ্ছে। আমার প্রয়াস থাকবে প্রশাসন থেকে দুর্নীতি চিরতরে উৎখাত করা। গণ অধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের টার্গেট তরুণ সমাজ, আর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী এনামুল হক মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ। ক্লিন ইমেজ থাকায় জনগণ গণ অধিকার পরিষদের প্রার্থী কেবল ট্রাক মার্কাকে আগামী সংসদে বেছে নেবে বলে আমাদের বিশ্বাস। প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে আমি মডেল প্রাইমারি স্কুলে পরিণত করব, প্রত্যেকটা হাই স্কুলকে আমি মডেল হাই স্কুলে পরিণত করব। এছাড়াও প্রচারে আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান জার্মানি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সারা দেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ। বিভিন্ন দলের মতো বিএনপি প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। অন্যদিকে চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে নোয়াখালীর 6টি সংসদীয় আসনে। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম জাহান। জাহান, আমাদের জানাবেন কেমন চলছে প্রচারণা এবং সেখানে আসলে নির্বাচনী আমেজ কেমন এখন? তফসিল ঘোষণার পরে নোয়াখালীর আপনি যেমনটি বলছিলেন 6টি সংসদীয় আসনে নির্বাচনী যে প্রচারণা
শুরু হয়ে গেছে। তো আপনাকে যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে নোয়াখালীর 6টি সংসদীয় আসনে জাতীয় পর্যায়ের কয়েকজন নেতা এখানে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নোয়াখালী যেমন 1 আসনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং নোয়াখালী 2 আসন থেকে জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক এবং নোয়াখালী 3 আসন থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকতুল্লাহ ভুলু এবং সদর 4 আসন থেকে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এখানে এই কেন্দ্রীয় নেতাদের নিয়ে তারা নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন গ্রামগঞ্জে তারা বিভিন্নভাবে এই প্রচার প্রচারণা শুরু করিয়ে দিয়েছেন এবং নেতাকর্মীদের মাঝেও উৎসাহ বিরাজ করছে। এখানে আমি একটু আগে জেলা নির্বাচন কার্যালয়ে এসে এখানে খবর নিয়েছি। জেলা নির্বাচন অফিসার সাদিকুল ইসলাম আমাকে যে বিষয়টি জানিয়েছেন, নোয়াখালীতে এখনো মনোনয়ন ফরম এখান থেকে কোনো প্রার্থী কোনো সংগ্রহ করেননি। তবে সাধারণ মানুষের মাঝেও নির্বাচনী যে প্রচার প্রচারণা নিয়ে এক ধরনের নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে 6টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ। শিমু। জাহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে সেখানকার নির্বাচনী প্রচারণার সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। দর্শক, দেশের খবরে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। সিলেটে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত 2। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় জেলার রাঙামাটিতে বইছে নির্বাচনের হাওয়া। চলছে প্রার্থীদের জনসংযোগ ও নমিনেশন সংগ্রহ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আমাদের জানান যে সব প্রার্থীদের নমিনেশন নেওয়া হয়ে গেছে কিনা এবং কেমন চলছে সেখানে নির্বাচন প্রচারণার প্রস্তুতি। বলছিলেন 299 আসন পার্বত্য জেলা রাঙামাটি, এটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি জেলা। এই জেলায় ইতিমধ্যে আগামী গত 17ই ডিসেম্বর থেকে কিন্তু এখানকার যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করা শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু গত 17ই ডিসেম্বর বিকালেই কিন্তু তারা তাদের যে মনোনয়নটি সেটি সংগ্রহ করেছে। এছাড়াও আমি যদি একটু জানার চেষ্টা করি যে আপনার জামাতে ইসলামী এবারের যে মনোনয়ন আপনারা সংগ্রহ করেছেন, প্রচারণায় আপনারা কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? জি, প্রথমে এটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে লাইভ প্রোগ্রামে সংযুক্ত করার জন্য। আসলে আমরা প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি যে 10টি উপজেলা আছে। কারণ হলো যে জামাত ইসলাম এমন একজন প্রার্থীকে নির্বাচিত করেছেন যিনি আইন অঙ্গনে প্রায় 3.5 যুগ থেকে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইসলামিক সেন্টারের চেয়ারম্যান উনি, একটি সামাজিক প্রতিষ্ঠান, এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির উনি একজন সভাপতি হিসাবে শত যোগ্যতার সাথে উনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই জন্য পাহাড়ি বাঙালি উভয় জাতি এই একটি স্লোগান উঠেছে যে আমরা সকল সম্প্রদায়ের ভোট এবং অ্যাডভোকেট মুক্তার ভাইকে আমরা দাঁড়িপাল্লা মার্কায় আমরা ভোট দেবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেমনটি শুনছিলেন, এখানকার যে জামাতের প্রার্থী রয়েছে অ্যাডভোকেট মুক্তার আহমেদ, তাকে কিন্তু এখানকার যে পাহাড়ি বাঙালি সকলেই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানকার যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। ধন্যবাদ ইমন আপনাকে। দর্শক, ইমতিয়াজ কামাল ইমন জানাচ্ছিলেন রাঙামাটির নির্বাচনী প্রচারণার সর্বশেষ। মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হলেও সিলেটের 6টি আসনের কোনো প্রার্থী এখনও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। তবে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। 6টি আসন এখন পর্যন্ত কোনো মনোনীত প্রার্থী ফর্ম তুলেনি অথবা এখনো পর্যন্ত 6টি আসন খালি আছেন। কি মনে হচ্ছে বা আসলে কি ধরনের প্রস্তুতি হতে পারে? আমরা বড় বড় রাজনৈতিক দল যেগুলো রয়েছে তাদের সম্ভাব্য প্রার্থী যারা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছেন তাদের দলের সঙ্গে আলাপ আলোচনা করে হয়তো 2-1 দিনের মধ্যেই তারা মনোনয়ন ফর্মটি তারা সংগ্রহ করবেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান, তাদের বেশ কয়েকদিনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলছেন তারা মনোনয়ন ফর্ম কেনার সব যাবতীয় যে প্রক্রিয়া সেটি তারা সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যেই তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে তারা যোগাযোগ করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, সিলেটের মোট ৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি তাদের 5টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, এনসিপি তাদের 3টি আসনের মধ্যে প্রার্থী দিয়েছে এবং জামাত ইসলামও তাদের সবকটি আসনেই আসলে তারা প্রার্থী দিয়েছেন। এবং এই প্রার্থীরা কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই তারা নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ থাকার কারণে ভিন্ন ভিন্ন কৌশলেই কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আজকেও আমরা সিলেট 1 আসনের প্রার্থী যিনি, তার খোঁজখবর রাখছিলাম। তিনি সন্ধ্যা নাগাদ একটি নির্বাচনী ডায়ালগের মধ্যে তিনি থাকবেন এবং জামাত ইসলামের প্রার্থীও কিন্তু এরকম বেশ কিছু প্রচারণায় তারা রয়েছেন। এবং মনোনয়ন ফর্ম কেনার যে বিষয়টি আমরা বিএনপির প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছি, তারা বলছেন যে তাদের প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে তারা নিয়ে রেখেছেন এবং তারা খুব শীঘ্রই হয়তো তাদের যে মনোনয়ন ফর্মটি তারা সেটি সংগ্রহ করবেন। অপরদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে তফসিল ঘোষণা হওয়ার পরে যেহেতু প্রচারণা একটি বিধিনিষেধ রয়েছে, সেই ক্ষেত্রেও প্রার্থীদের তারা আসলে সতর্ক দিয়ে রেখেছেন। তো এই ছিল সিলেট থেকে নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ মাহি আপনাকে। দর্শক, সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে আমাদের সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। এবার অন্য খবরে ফিরছি। আজ 18 ডিসেম্বর, রাজবাড়ী মুক্ত দিবস। 1971 সালের 16 ডিসেম্বর যখন সারা দেশ বিজয়ের আনন্দে ভাসছে, তখন রাজবাড়ীতে পাকিস্তানিদের দোসর অবাঙালি বিহারীদের সাথে তুমুল যুদ্ধ চালাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। রাজবাড়ীতে 20,000-এর বেশি বিহারীদের বসবাস ছিল। 14 ডিসেম্বর আশেপাশের জেলা থেকে মুক্তিবাহিনী সংগঠিত হলে বিহারীরা রেল লাইনের পাশে অবস্থান নিয়ে রেলের বগি দিয়ে প্রাচীর তৈরি করে। রাইফেলের গুলিতে কোনো কাজ না হলে মুক্তিযোদ্ধারা যশোর থেকে আনা মর্টার শেল ছোড়ে। এক পর্যায়ে টিকতে না পেরে আত্মসমর্পণ করে বিহারীরা। স্বাধীন হয় রাজবাড়ী জেলা। সিলেটের গোপালগঞ্জে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও 2 জন। গোপালগঞ্জ থানার উপপরিদর্শক আনন্দ চন্দ জানান, বুধবার মধ্যরাতে উপজেলার নারাপিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ ও নারাপিং গ্রামের সাব্বির আহমদ। সিলেটগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় 2 মোটরসাইকেলের 4 আরোহী রাস্তায় ছিটকে পড়েন। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহাদ ও সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। দেশের খবরের সময় হলো আবারও বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যে সঙ্গে। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে শুরু হয়েছে 10 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে এই মেলায় অংশ নিয়েছেন উদ্যোক্তারা। দিনাজপুর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ভুবন সেন। ভুবন সেন, আমাদের জানান যে কেমন চলছে মেলা এবং সকলের উপস্থিতি কেমন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের আয়োজনে আজকে দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে 10 দিনব্যাপী এই উদ্যোক্তা মেলা উদ্বোধন করেছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি SM হাবিবুল হাসান। এরপরেই যে মেলার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। এখনও যেহেতু প্রথম দিন, আজকে মেলার আনুষ্ঠানিকতা সেরকমভাবে শুরু হয়নি। যারা শিল্প উদ্যোক্তা আছেন তারা কিন্তু তারা স্টল কেবল সাজাচ্ছেন এবং আজকেই কিন্তু এই যে মেলার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালি এই মাঠে এসেছে। এরপরে কিন্তু বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন। যেহেতু দীর্ঘদিনব্যাপী 10 দিনব্যাপী এই মেলা, সেহেতু আজকে কেবল এর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়। এরপরে উদ্যোক্তারা তাদের যে
শিল্প সেগুলো তারা এই মেলায় প্রদর্শন করবেন এবং বিসিকের যারা কর্মকর্তা রয়েছে তারা বলছেন যে উদ্যোক্তারা যাতে তাদের ব্যবসার প্রসারতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এই আজকের যে মাঠের যে উদ্যোক্তা মেলা সেটি কিন্তু হয়েছে। শিমু, দিনাজপুরের গড়ে শহীদ ময়দান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ভুবন সেন আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে উদ্যোক্তা মেলা সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি ভুবন সেন। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।